হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 9 এর সোশ্যাল সায়েন্সের আগামী দিনে যদি ফার্স্ট ইউনিট টেস্টের এক্সাম থাকে, তবে নিশ্চয়ই তোমরা এই কোশ্চেনগুলো দেখে যাবে, ঠিক আছে? তো আমি ইম্পোর্টেন্ট তোমাদেরকে সবকিছু বলে দিব যেটা তোমাদের দেখা যাওয়াটা উচিত। আ আমি বেসিক্যালি ওই চ্যাপ্টারগুলো ডিসকাস করব, যেমন ইতিহাসের ১ নম্বর চ্যাপ্টার, ভূগোলের ১ নম্বর চ্যাপ্টার, রাজনীতির ১ নম্বর আর অর্থনীতির ১ নম্বর চ্যাপ্টার। যাদের স্কুলে পরীক্ষায় এই চ্যাপ্টারগুলো আছে ওদের এই জন্য এটা ইম্পোর্টেন্ট হবে, ঠিক আছে? আর বাকি যদি এক্সট্রা চ্যাপ্টার থাকে এটাও তোমরা নিজের থেকে দেখে নেবে। বর্তমানে এই ৪ টা চ্যাপ্টার তোমরা পাবে, ঠিক আছে? আমি আগেই বলে দিচ্ছি। তো দেখো, ১ম কোয়েশ্চেনটা হচ্ছে, ভাস্কো ডা গামা ভারতবর্ষের ১ম কোথায় উপস্থিত হয়েছিলেন? তো উত্তরটা কি হবে? তো এটার উত্তরটা হবে কালিকট বন্দরে। তোমরা জানো ভাস্কো ডা গামা ভারতবর্ষের ১ম কালিকট বন্দর, যেটা কেরালায় আছে, সেখানে উপস্থিত হয়েছিলেন। কত সালে যদি জিজ্ঞেস করে, তো এটা হবে ১৪৯৮ সালে। এটা মনে রেখে নেবে তোমরা, ঠিক আছে? এরপর দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় ওদের ২য় বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওদের ২য় বলেছে, এখানে কিন্তু প্রশ্ন হয়। তো ২য় বাণিজ্য কেন্দ্র যদি বলে, তো এটা হবে আরামগাঁও, ঠিক আছে? ২য়টা কোথায় ছিল? আরামগাঁও। কিন্তু যদি ১মটা বলতো, ১ম এখানে, তো এটা হতো এটা মছলিপট্টম। এখানে বানানটা দিয়েছে, দন্তেস পরে দিয়েছে। অ্যাকচুয়ালি এর জায়গায় দন্তেস হতো, আর এখানে হুম, লস্কর লি হতো। তো মছলিপট্টনম, মলসি দিয়েছে, এটা মছলিপট্টনম হতো। দন্তেস লস্কর লি, ঠিক আছে? মছলিপট্টম। তো মছলিপট্টমে ১ম টা ছিল, এখানে প্রশ্ন ২য় বলেছে, তো আরামগাঁও হবে। এরপর দেখো, এগুলো সবই ৩ টা ১ নম্বর পাঠের ইতিহাসের প্রশ্ন, ঠিক আছে? তো আমার সিলেবাস যেটা বললাম ওইটার মধ্যে পড়ছে এটা। তো ভারতবর্ষের স্বায়ত্তশাসনের গোড়াপত্তন কে করেছিলেন বা কে আরম্ভ করেছিলেন স্বায়ত্তশাসন? তো এটা আনসার হবে লর্ড রিপন। কি হবে? তোমরা ১ নম্বর আনসারটা দেখাবে। লর্ড রিপন, কিন্তু এটা না, এটা বলতে পারছি এখানে। লর্ড রিপন হবে আনসার। তারপর দেখো, এগুলা সারে জাহাঁ সে আসছে, এগুলা অ্যাকচুয়ালি ইতিহাসের ২ নম্বর পার্টের। তো এগুলো আমি এখন ডিসকাস করছি না, কারণ আমি আগে বললাম যে সিলেবাসে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এগুলা আমরা হাফ ইয়ারলি এক্সামে নিশ্চয়ই ডিসকাস করব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবে, আগের দিন নিশ্চয়ই তোমাদের এই চ্যানেলটা অনেক উপকার করবে। আমি এটা তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তোমরা নিশ্চয়ই চ্যানেলটা থেকে অনেক কিছু পাবে আগের দিনে। এখন দেখো, তো সাবস্ক্রাইব করে নিবে। দেখো, এরপরে কোশ্চেন, এটা ভূগোলের পাঠে আছে। ইনসেলবার্গ শব্দটি কোন ভাষার শব্দ? তো ইনসেলবার্গ শব্দটি জার্মানি ভাষার শব্দ। এটা জার্মান হবে, এটা হবে না, ঠিক আছে? ভুল দাগিয়েছি, যে স্টুডেন্ট দাগিয়েছে এটা, এটা জার্মান ভাষার শব্দ ইনসেলবার্গ। মনে রাখবে, জার্মান ভাষার শব্দ ইনসেলবার্গ। এরপর আরেকটা কোশ্চেন বলে, ইনসেলবার্গ কি, এটা তোমরা শিখে নিবে নিশ্চয়ই। এরপর দেখো, নিচের কোনটি বাতাসের কার্য? তো বাতাসের কার্য এখানে বালিয়াড়ি না হিমবাহ সৃষ্ট সিংহ না প্লাবন না পারজল? তো এটা আনসার হবে বালিয়াড়ি, ঠিক আছে? এটা তুমি বালিয়াড়িটা দেখাবে। বাতাসের কোনটা কার্য? তো এটা হবে বালিয়াড়ি, ঠিক আছে? মনে রাখবে বালিয়াড়ি হবে। মনে রাখে নেবে বাতাসের কার্য। ১ মার্কও জিজ্ঞেস করতে পারে, কারণ ইউনিট টেস্টে তো সবটা এমসিকিউ থাকবে না, 1 মার্কও দিতে পারে ডাইরেক্ট। তো তোমরা শিখে নিবে বালিয়াড়ি বাতাসের কার্য। নিচের কোনটি আভ্যন্তরীণ ক্রিয়ার উদাহরণ? তো দেখো, আভ্যন্তরীণ ক্রিয়া আর বাহ্যিক ক্রিয়া ২ টা আছে। এটা তোমাদের ভূগোল বইয়ে প্রশ্নও আছে যে আভ্যন্তরীণ ক্রিয়া এবং বাহ্যিক ক্রিয়া বলতে কি বুঝো? উদাহরণ দাও। এটা শিখে নিবে, কিন্তু বড় প্রশ্ন ক্যাটাগরি, মানে ২ মার্কের থাকবে এটা হলে। যেকোনো একটা থাকবে অভ্যন্তরীণ বাহ্যিক, বা ২ টা পার্থক্য দিতে পারে। বর্তমানে কোশ্চেন বলছে কোনটা আভ্যন্তরীণ ক্রিয়ার উদাহরণ? বৃষ্টি না সমুদ্র তরঙ্গ না বাতাস না ভূমিকম্প? দেখো, আভ্যন্তরীণ মানে যেটা মাটির ভিতরে হয়। তো মাটির ভিতরে এটা ভূমিকম্প, মাটির ভিতরে থেকে আমরা অনুভব করি। তো এটা হবে ভূমিকম্প, ঠিক আছে? মাটির লড়াই, যে এটা ভূমিকম্প হবে অ্যান্সার। বাকি সমুদ্র তরঙ্গ, বৃষ্টি, বাতাস এগুলা বাহ্যিক ক্রিয়ার উদাহরণ, ঠিক আছে? এটা মনে রেখে নেবে। আভ্যন্তরীণ হচ্ছে ভূমিকম্প, কিন্তু সঙ্গে সঙ্গে বাহ্যিক পেয়ে গেলে বৃষ্টি, বাতাস, সমুদ্র তরঙ্গ। এরপর দেখো, হিমবাহের গতিপথ দীর্ঘকারে প্রস্থ প্রস্থে একে ড্যাশ আকৃতির মতো দেখায়। তো হিমবাহের গতিপথ যদি দীর্ঘকার, কিন্তু প্রস্থে একে ইউ আকৃতির মতো দেখায়। কোন আকৃতির মতো? ইউ আকৃতির মতো দেখায় হিমবাহকে প্রস্থে, ঠিক আছে? মানে প্রস্থ মানে চওড়া অনুযায়ী, আর দীর্ঘ মানে লম্বা অনুযায়ী দীর্ঘাকার। এরপর এইগুলা দেখো, এটা তো ভূগোলের ২ নম্বর পার্ট, এটা নেই সিলেবাসে বর্তমান ইউনিট টেস্টে। মানে আমরা যে সিলেবাসটা আমি কভার করছি এটা। এরপর দেখো নেক্সট, ভারতীয় সাম্যবাদী দলের জন্ম হয় ড্যাশ সালে? তো ভারতীয় সাম্যবাদী দল, যেটা ভারতের প্রথম বামপন্থী দল ছিল, এটা মনে রেখে নেবে। প্রশ্ন আসে যায় কোনো সময় যে ভারতের প্রথম বামপন্থী দলের নাম কি? তো তখন বলে দিবে তোমরা ভারতীয় সাম্যবাদী দল। আর এর জন্ম কখন হয় প্রশ্ন জিজ্ঞাসা করছে? তো এটা হবে ১৯২৪ সালে। ১৯২৪ সালে ভারতীয় সাম্যবাদী দলের জন্ম হয়। তো আরো কিছু কোয়েশ্চেন, যেমন সিপাহী বিদ্রোহ বা প্রথম স্বাধীনতার যুদ্ধ, ঠিক আছে? মানে সিপাহী বিদ্রোহের অন্য নাম আছে প্রথম স্বাধীনতার যুদ্ধ। একে যুদ্ধ হিসাবে ড্যাশও পরিচিত, ড্যাশ খ্রিস্টাব্দে হয়েছিল। তো সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল, ডাইরেক্টলি জিজ্ঞাসা করছি তোমাকে। তো এটা হবে ১৮৫৭, মনে রাখবে। সিপাহী বিদ্রোহ হয়েছিল ১৮৫৭, ঠিক আছে? মঙ্গল পাণ্ডের নেতৃত্বে হয়েছিল এটা। আর এর ঠিক ১০০ বছর আগে, মানে ১৭৫৭ যদি বলে, এটা হবে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ কত সালে? ১৭৫৭। সিপাহী বিদ্রোহ বললে ১৮৫৭ সালে, ঠিক আছে? এরপরে দেখো, কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রা থেকে মোগল সম্রাটের নাম সরিয়ে দেওয়া হয়েছিল? তো মুঘল সম্রাটের নাম যেটা সরিয়ে দেওয়া হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে, এটা হবে ১৮৩৫ সালে। ১৮৩৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রা থেকে মুঘল সম্রাটের নাম সরিয়ে দেওয়া হয়েছিল, মনে রাখবে ১৮৩৫। এরপর দেখো, ১৭৮৪ খ্রিস্টাব্দে পিটসের ভারত আইন ভারতবর্ষে কয় স্তরে সরকার প্রেরণ করেছিল? এটা হবে দুই স্তরে সরকার প্রেরণ করেছিল ১৭৮৪ খ্রিস্টাব্দে পিটসের আইন ভারতবর্ষে, ঠিক আছে? এরপর দেখো,
1864 সালে প্রশাসনিক সেবায় পরীক্ষায় অবতীর্ণ হওয়া প্রথম ভারতীয় কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট, যে প্রশাসনিক সেবা বা ভারতীয় প্রশাসনিক সেবা, যাকে আইসিএস এক্সাম বলে, তো এটা আইপিএস এক্সাম বলে, এটা কে প্রথম উত্তীর্ণ হয়েছিলেন? তো তার নাম হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, কি হবে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথম ভারতীয় ছিলেন যিনি ভারতীয় প্রশাসনিক সেবায় উত্তীর্ণ করেছিলেন, পাশ করেছিলেন। ঠিক আছে, কত সালে মনে রাখবে এটাও জিজ্ঞেস করবে, সত্যেন্দ্রনাথ ঠাকুর কত সালে ভারতীয় প্রশাসনিক সেবায় উত্তীর্ণ হন? 1864 সালে। ঠিক আছে, এখানে যদি ভারতীয় না বলে, এখানে যদি প্রথম ভারতীয় না বলে প্রথম অসমিয়া বলে দিত, প্রথম অসমের থেকে কে করেছেন অসমের, তখন বলতে তোমরা আনন্দরাম বড়ুয়া। অসম থেকে জিজ্ঞেস করলে আনন্দরাম বড়ুয়া হতো। আর আনন্দরাম বড়ুয়া অসমের প্রথম স্নাতকও ছিলেন, এটা মনে রেখে নেবে। ঠিক আছে, অসমের প্রথম স্নাতককে আনন্দরাম বড়ুয়া। আর তিনি অসমের প্রথম এই যে পরীক্ষাটা প্রশাসনিক সেবা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যক্তি। আর এখানে ভারতবর্ষ জিজ্ঞেস করেছে, তো সত্যেন্দ্রনাথ ঠাকুর মনে রাখবে, কনফিউজ হবে না। ঠিক আছে, ভারতবর্ষে সত্যেন্দ্রনাথ, আসাম বললে আনন্দরাম বড়ুয়া। এরপর দেখো, এটা তোমাদের সিলেবাসে নাই, যেটা আমি বললাম এখন যে চ্যাপ্টারগুলো। এরপর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, হ্যাঁ এটা আছে, রাজনীতি 1 নম্বর চ্যাপ্টার আছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটা মনে রাখবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটা তোমরা হয়তো জানাও, মনে রেখে নিবে। এরপর দেখো, যেগুলো দরকার হবে এগুলো তোমাকে আমি বলবো, এগুলো দরকার নেই, এখন চলে আসো এদিকে। হ্যাঁ, এটা দরকার আছে। দেখো, এখানে ক অংশের সঙ্গে খ অংশ মিলাতে বলেছে। এদিকে 4টা পার্টি দিয়েছে, রাজনৈতিক দল দিয়েছে, এটা রাজনীতি থেকে। আঞ্চলিক দল, আর এদিকে ওই আঞ্চলিক দলগুলো কোন কোন জায়গাতে, মানে কোন রাজ্যের এটা। যেমন শিবসেনা আছে, শিবসেনা হবে তোমাদের মহারাষ্ট্র। শিবসেনা কোন জায়গার পার্টি? মহারাষ্ট্র। ঠিক আছে, আকালি দল কোন জায়গার? পাঞ্জাব, এটা মনে রাখবে। ডিএমকে তামিলনাড়ুর পার্টি। আর তেলেগু দেশম, এটা হচ্ছে তেলেগু দেশম দল, এটা অন্ধ্রপ্রদেশের, মনে রাখবে কে কোন জায়গার দল। ঠিক আছে, ইম্পর্টেন্ট। এখানে কড ডিকড মিলাতে আছে, মানে একের সঙ্গে যেমনি সি মিলছে, তুমি অপশনগুলো দেখবে, তো এখানে অপশন নম্বর সিটা কারেক্ট হবে। ঠিক আছে, না অপশন নম্বর সিটা ভুল আছে, কারণ ওয়ানের সঙ্গে এখানে সি মিলছে, ওয়ানের সঙ্গে সি এইটাতে মিলছে, এ হবে কারেক্ট। ঠিক আছে, এরপর দেখো, এগুলো তোমার দরকার নেই, এখানে সিলেবাসে নেই। হ্যাঁ, এটা আছে দরকার, বলছে চার্টার অ্যাক্ট বা বাংলায় দেখো, 1833-এর ব্রিটিশ সংসদের সনদের লক্ষ্য ছিল। তো 1833 সনের ব্রিটিশ সংসদের সনদের লক্ষ্য কী ছিল? এটা হবে 1 নম্বরটা, ভারতীয় প্রশাসন সেবার জন্য ভারতীয়দের যোগ্যতা নির্ধারণ করা। তো কীভাবে ভারতীয়রা আইসিএস আইপিএস পরীক্ষায় প্রশাসনিক সেবায় বা প্রশাসনিক পরীক্ষায় ভারতীয়দের যোগ্যতা নির্ধারণ করবে, ওইটার জন্য 1833-এ ব্রিটিশ সংসদের সনদটির লক্ষ্য ছিল। ঠিক আছে, এরপর দেখো, এটা অর্থনীতির থেকে এসেছে। যেমন এন এসে অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স, এই গ্রন্থটির লেখককে। এটা ইংলিশে বুক আছে, এটা অর্থনীতি 1 নম্বর চ্যাপ্টারে আছে। ঠিক আছে, অর্থনৈতিক বই দেখলে তোমরা এটা পেয়ে যাবে। তো এটা হবে, লেখক হবে নায়লান রবিন্স। তোমাকে আমি বইয়ে দেখাই দিচ্ছি। তো তোমরা দেখো, এই যে লাইনটা, এন এসে অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স, এটা লেখক। তোমরা বইয়ে দেখো, বইয়ে পেজ নাম্বার 29-এ পেয়ে যাবে তোমরা, অর্থনীতির বই 29। ঠিক আছে, এই যে এটা অ্যান এসে অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক্স, এটাকে লিখেছে লায়নেল রবিন্স। ঠিক আছে, এরকম তোমাকে অন্যগুলাও দিয়ে দিবে, অন্যগুলো তুমি পড়ে নিবে। যেমনি এটাকে লিখে আসতে পারে এনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজ অফ হেলথ, এটা হবে আদাম স্মিথ। ঠিক আছে, আদাম স্মিথ। তো সবগুলো পড়ে নেবে যেগুলো ইম্পর্টেন্ট আছে। এরপর দেখো, বলেছে স্যামুয়েলসন এবং নর্ডহাস দুটি ধারণাকে যোগ করে অর্থনীতির সংখ্যা প্রস্তুত করেছিলেন। তো এই দুইজন দুইটা ধারণাকে যোগ করে অর্থনীতির সংখ্যা দিয়েছিলেন। নিজের তালিকা থেকে শুদ্ধ বিকল্পটি বেছো। তো কি কি ধারণা আছে? দেখো, এখানে ধারণাটা হবে, একটা হবে দুষ্প্রাপ্যতা, এটা হবে কারেক্ট, আর একটা হবে দক্ষতা। এই দুইটা ধারণা, এগুলো হবে না উপস্থিত। দুষ্প্রাপ্যতা আর দক্ষতার উপর নির্ভর করে স্যামুয়েলসন নর্ডহাসে, কারণ এখানে দুইজন আছে, এখানে দুইটা মনে রাখবে। ঠিক আছে, এটা অর্থনীতির সংখ্যা দিয়েছিলেন। এরপর দেখো, বলছে বলছে এখানে নিচের কোন দেশটিতে একদলীয় ব্যবস্থা রয়েছে? তার মানে একদলীয় ব্যবস্থা থাকা দেশের নাম বলবে। তো এটা 4টা অপশনের মধ্যে চীনটা কারেক্ট হবে। ঠিক আছে, চীনে একদলীয় ব্যবস্থা আছে। পাকিস্তানে বহুদলীয় আছে, ভারতবর্ষে বহুদলীয়, আমেরিকা যুক্তরাষ্ট্রে দুদলীয় দ্বিদলীয়। তো চীন আছে বহুদলীয়, মানে সরি একদলীয়। ঠিক আছে, কারণ একদলীয় বলেছে, মনে রাখবে। এরপরে দেখো, এটা আমাদের ভূগোলে আছে, উপনদী সহ নদীর দ্বারা নিষ্কাশন করা এলাকাকে ড্যাশ বলে। তো এটা হবে নদী অববাহিকা বা অববাহিকা। তো নদী অববাহিকার সংজ্ঞা যদি তোমার আগে থেকে বড় থাকে বইয়ে, তো তোমরা এটাও লিখলে হবে, এটা শিখে নিবে যে নদী অববাহিকা বলতে কি বুঝো, এটা লিখলে হবে যে উপনদী সহ নদী দ্বারা নিষ্কাশন করা এলাকাকে অববাহিকা বা নদী অববাহিকা বলে। ঠিক আছে, এটা দুইটা কাজ হয়ে গেলো তোমার, এমসিকিউ কাম আসে গেলো। আর বড় প্রশ্ন যদি অববাহিকা নদী অববাহিকা কি বলে আছে, ভূগোলে আছে এই প্রশ্নটা, নদী অববাহিকা কি, তোমার এটা লিখে নিবে, লাইনটা ছোট হয়ে যাবে তোমার। এরপরে দেখো, নদীর ঢাল বা গড়ান সমতলের দিকে কমে আসলে এর মধ্যে কোন অবস্থাটি পূর্ণ হবে? তো এটার উত্তর হবে জলের বেগ, সি নাম্বারটা, জলের বেগ কমে যায় কিন্তু জলের আয়তন বাড়ে। জলের বেগ কমে যায় কিন্তু জলের আয়তন বাড়ে। ঠিক আছে, এটা ইউনিট টেস্টের জন্য অত দরকার নেই, তবু দেখে নিবে একবার যে জলের বেগ কমে যায়, জলের আয়তন বাড়ে, এই কন্ডিশনটা নদীর ঘাট বা
ঢাল বা গড়ান সমতলের দিকে নামলে মানে আসে কমলে। এরপর দেখো বিশ্বের উপকূল রেখার সর্বমোট দৈর্ঘ্য কত? ভেরি ইম্পর্টেন্ট। এটা কত নিযুত কিলোমিটার হতো, এখানে মিলিয়ন দিয়েছে, মিলিয়ন মানে বাংলায় নিযুত বলে, নিযুত কিলোমিটার। তো বিশ্বের উপকূল বা পৃথিবীর উপকূল রেখার মোট দৈর্ঘ্য এটা হবে 0.5 নিযুত কিলোমিটার। ঠিক আছে, কত হবে? 0.5 নিযুত কিলোমিটার, নিযুত কিলোমিটার মনে রাখবে। এরপর এগুলো তোমার এখানে সিলেবাসে নেই। একটা যেটা আছে কোশ্চেন এইটা আছে, দেখো। হ্যাঁ, এটা বলছে নিচে দেওয়া কোনটি মাথাপিছু আয় গণনা করার সঠিক সূত্র? এটা অর্থনীতির 1 নম্বর পাঠে আছে তোমার। তো মাথাপিছু আয় গণনা করার সূত্রটি কি হবে? 4টা অপশন দিয়েছে আলাদা আলাদা। তো ডাইরেক্ট তোমরা সূত্রটা মনে রাখো, এটা হবে মাথাপিছু আয় সমান রাষ্ট্রীয় আয় বাই দেশের মোট জনসংখ্যা। মাথাপিছু আয়ের সূত্র কি? রাষ্ট্রীয় আয় বাই মোটের দেশের মোট জনসংখ্যা। তোমাকে বইও দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা মাথাপিছু আয় পেজ নাম্বার ইকোনমিক্স বইয়ে 40 নম্বর পেজে পাবে। ঠিক আছে, অর্থনীতি বইয়ে 40 নম্বর পেজে পাবে। মাথাপিছু আয়ের সূত্র হচ্ছে রাষ্ট্রীয় আয় বাই দেশের মোট জনসংখ্যা। এটা কোশ্চেন তোমাদের এখানেও আছে, এই যে মাথাপিছু আয়ের সূত্রটি কি। তো এই ছোটো ছোটো কোশ্চেনগুলো শিখে নিবে, যেটা পারো এগুলা, আর এগুলো তো শিখবেই, এগুলো এমন ছোটো কোশ্চেন। এরপর দেখো এটা অ্যাকচুয়ালি ছবি দিয়ে জিজ্ঞেস করছে যে 4টা অপশন কি হবে। এখানে বলেছে ছবিটি ভালো করে দেখো এবং নিচে দেওয়া বিকল্প থেকে যে কোনো একটি সঠিক ব্যবহার করো। এটা বিনিময় প্রথা, মানে একটা জিনিস দিয়ে আরেকটা নেওয়াকে কি বলে? বিনিময় প্রথা। মানে জিনিসের পরিবর্তে জিনিসের বিনিময়কে বিনিময় প্রথা বলে। ঠিক আছে, এরপর দেখো সমুদ্র তলায় ফলক বিবর্তনের কারণে একটা ধ্বংসাত্মক তরঙ্গের সৃষ্টি হয়, তরঙ্গটির নাম লেখো। তো এই তরঙ্গটার নাম হবে সুনামি। কি হবে সুনামি? একটা প্রশ্ন আছে বইয়ে তোমাদের, সুনামি কি? তো সুনামি কি যদি বড় হয়ে থাকে ডেফিনেশন তোমরা শিখে থাকো আগে থেকে, তো শুরুটা এটা আছে, সমুদ্র তলায় ফলক বিবর্তনের কারণে একটা ধ্বংসাত্মক তরঙ্গ সৃষ্টি হয় যাকে সুনামি বলে, এরকম লিখতে পারবে, এটা কারেক্ট হবে। ঠিক আছে, এরপরে দেখো এইদিকে নিচের দিকে এটা ইম্পর্টেন্ট, যে নিচের মূল কোন প্রক্রিয়াটি আভ্যন্তরীণ প্রক্রিয়াগুলোর সাথে জড়িত যা ভূভাবের পরিবর্তন ঘটায়? তো এখানে প্রক্রিয়া বলেছে, কিন্তু যখনই প্রক্রিয়া বলবে আর আভ্যন্তরীণ ক্রিয়া বলবে তখন তুমি আভ্যন্তরীণ যদিও ভূমিকম্প আছে কিন্তু এখানে প্রক্রিয়া বলেছে, তো প্রক্রিয়া হলে এটা হবে ফলক বিবর্তন প্রক্রিয়াটার নাম। ঠিক আছে, কি হবে? ফলক বিবর্তন, মানে মাটি যেটা লড়ে। হ্যাঁ, যদি বলতো আভ্যন্তরীণ কারকের নাম তখন বলতো ভূমিকম্প, এখানে প্রক্রিয়া বলেছে তো ফলক বিবর্তন মনে রাখবে। ঠিক আছে, এরকম। তো এইগুলো তোমরা দেখে নিবে, আর বাকিগুলো তোমাদের অন্য চ্যাপ্টারের কোয়েশ্চেন আছে, তাতে ইম্পর্টেন্ট নেই। একটা লাস্টের দিকে আছে যে অসমের জোনবিল মেলা যেখানে হয় সেখানে এখনো বিনিময় প্রথা প্রচলন আছে, সেটি কোন জেলায় অবস্থিত? তো জোনবিল মেলা যেটা হয় এখনো হয় বর্তমানে, এটা অসমের মরিগাঁও জেলায় হয়। ঠিক আছে, এটা অর্থনীতির 1 নম্বর চ্যাপ্টার আছে। তো মরিগাঁও জেলায় জোনবিল মেলা হয় মনে রাখবে, যেটার মধ্যে বিনিময় প্রথার প্রচলন আছে, মানে জিনিসের পরিবর্তে জিনিস। এবার তুমি যদি একটা জিনিস দাও, তুমি শাকসবজি দিলে তার পরিবর্তে তুমি চাউল নিবে। ঠিক আছে, একটা জিনিসের বদলে আরেকটা জিনিস, এখানে টাকার কোনো মূল্য নেই, এটা বিনিময় প্রথা, জিনিসের বদলে জিনিস, এটাকে বলে বিনিময় প্রথা। ঠিক আছে, দেখো ফ্রেন্ডস কোশ্চেন কি, কোশ্চেন বলছে যে ভারতের প্রথম সাধারণ নির্বাচন কোন সালে হয়? প্রথম ইলেকশন ভারতে প্রথমবারের জন্য হয়েছিল, এটা 1952 সাল। ঠিক আছে, কি হবে? 1952 সালে। এখন দেখো যদি বাই চান্স অপশনে তোমাদের 1952 না দেওয়া থাকে তবে তুমি 1951 করবে, কিন্তু 1952 থাকলে এটাই করবে। ঠিক আছে, মনে রাখবে। এখন দেখো আরো কিছু কোশ্চেন, যেমনি আহ, কে ভারতবর্ষে স্বায়ত্তশাসন, এটা বললাম তোর আগে, লর্ড রিপন। ঠিক আছে, এছাড়া দেখো এখানে একটা কোশ্চেন আছে, কোন আইন ভারতবর্ষে যুক্তরাষ্ট্র গঠন করার ঘোষণা করেছিল? তো কোন আইন ভারতবর্ষে যুক্তরাষ্ট্র গঠন করার ঘোষণা করে? এটা আনসার হবে ভারত সরকার আইন 1935। তো ভারত সরকার আইন 1935 যুক্তরাষ্ট্র গঠন করার ঘোষণা করেছিল। আচ্ছা, এখানে আরো কিছু কোশ্চেন আছে এক্সট্রা আসতে পারে, দেখো অপশন থেকেই, যেমন নিয়ন্ত্রণকারী আইন কোন সালে লাগু করা হয় বা আরম্ভ করা হয়? তো এটা হবে 1773। ঠিক আছে, এই 1793 হবে না, এটা মানে অপশনটা এখানে ভুল দেওয়া আছে, নিয়ন্ত্রণকারী আইন এটা 1793 হবে না, এটা অ্যাকচুয়ালি 1773 হবে। ঠিক আছে, তুমি এটাকে 1773 বলে মনে রাখবে। এটা কোনো সময় প্রশ্ন আসে যে নিয়ন্ত্রণকারী আইন কোন সালে আরম্ভ করা হয় বা লাগু করা হয়? 1773। ঠিক আছে, মনে রাখবে এটাও। আর বাকি চার্টার অ্যাক্ট হচ্ছে, এটা চার্টার অ্যাক্ট 1833, এগুলো মনে রাখবে। ঠিক আছে, বর্তমান কোশ্চেন যেটা ভারতবর্ষ যুক্তরাষ্ট্র গঠন করার ঘোষণা হয়েছিল, এটা ভারত সরকার আইন 1935 অনুযায়ী। এরপর দেখো যেগুলো দরকার আমরা এগুলাই করবো, কারণ এখানে এক্সট্রা এক্সট্রা কোশ্চেন আছে। ঠিক আছে, তোমাদের যেটা এই এক্সামের জন্য ইম্পর্টেন্ট ফার্স্ট ইউনিটে, সেটা চ্যাপ্টার যেটা বললাম সিলেবাস এই হিসাবে করবো আমি। বলছি মাজুলি ড্যাশের একটি উদাহরণ হলো। তো মাজুলি ড্যাশের একটি উদাহরণ, 4টা অপশনের মধ্যে তোমাদের আনসার হবে বালুচর। তো মাজুলি হচ্ছে একটা বালুচরের উদাহরণ, মনে রাখবে। মাজুলি একটা বালুচরের উদাহরণ। এখন মাজুলি দিয়ে একটা বইয়ে তোমাদের ভূগোল বইয়ে প্রশ্ন আছে, এটা আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি, কারণ কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়। তাই এখান থেকে দেখো তোমাদের বইয়ে ভূগোল বইয়ে তোমরা দেখবে পেজ নাম্বার 9, যদি ভূগোল বই বার করো তোমরা দেখে বার করে, যে ব্রহ্মপুত্রের বুকে অবস্থিত মাজুলি নামক বৃহৎ নদী দ্বীপটি এক প্রকার বালুচর, মানে মাজুলি কি? একটা নদী দ্বীপ, আর এটা এক ধরনের বালুচর বলতে পারো। ঠিক আছে, এইটা মাজুলিটা। আর এছাড়াও
এটা হচ্ছে তো সব মানে এই প্রশ্ন জিজ্ঞেস করে যে বিশ্বের বা পৃথিবীর সবচেয়ে বড় নদীদ্বীপ কি? তখন তুমি নাম কি বলবে? মাজুলি, যেটা অসমে অবস্থিত। ঠিক আছে? আর এছাড়াও আরেকটা আছে দেখো, কামরূপ এবং নলবাড়ি জেলার মধ্যখানে ব্রহ্মপুত্রের বুকে কালারদিয়া নামক দ্বিতীয় মাজুলি সদৃশ্য আরেকটি বালুচর আছে। তো একটা বালুচর তো মাজুলি, এছাড়া যদি দ্বিতীয় বালুচর জিজ্ঞেস করে মাজুলির মতো, মাজুলির সদৃশ্য মানে মাজুলির মতো দেখতে সেম, এটার নাম হবে কালারদিয়া। ঠিক আছে? এটা মাজুলির মতো দেখতে। এটাও ব্রহ্মপুত্রে অবস্থিত, আর মাজুলিও ব্রহ্মপুত্রেই অবস্থিত। মনে রাখবে। ঠিক আছে? কার কার মধ্যে? এই যে দ্বিতীয় যেটা আছে, এটা আছে কামরূপ এবং নলবাড়ি জেলার মধ্যে। এরপরে দেখো, বলছে বর্তমানে কোন সাম্যবাদী রাষ্ট্রে একদলীয় ব্যবস্থা রয়েছে? তো সেই সাম্যবাদী রাষ্ট্রের নাম হবে চীন, যেখানে একদলীয় ব্যবস্থা আছে। ঠিক আছে? এটা তোমরা মনে রেখে নিবে। আহ, এগুলা তোমার দরকার নেই। লাস্টেরটা দেখো, লাস্টের দরকার আছে। বলছে ইকোনমিক্স শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? তো এটা তোমরা জানো, অর্থনীতির 1 নম্বর পাঠে আছে যে ঐকিনোমিয়া একটা শব্দ ছিল, OIKON, ওই OI, ঠিক আছে, KINOMIA, ঐকিনোমিয়া শব্দ। এটা কোন ভাষার শব্দ? এটা গ্রিক ভাষার শব্দ। ঐকিনোমিয়া শব্দ কোন ভাষার শব্দ? গ্রিক। মনে রাখবে। ঠিক আছে? হুম। এরপর দেখো, এটা বলছে কোনো বস্তুর মুদ্রা হলো বস্তুটির ড্যাশ। তো মুদ্রা বা টাকা এটা কি হবে? এটার দর, প্রাইস হবে, দাম হবে। ঠিক আছে? তো মুদ্রা হলো বস্তুটির দর হবে। এরপর দেখো, কার অর্থনীতির সংজ্ঞাকে যক্ষের বাণী বলে সমালোচনা করা হয়েছে? তো এটা হবে আদাম স্মিথের সংজ্ঞাকে যক্ষের বাণী বলে সমালোচনা করা হয়েছে। এখন কোশ্চেনটা তোরা যদি ঘুরে জিজ্ঞেস করে, তো বলবে যে কে আদাম স্মিথের সংজ্ঞাকে যক্ষের বাণী বলেছেন? তখন কিন্তু উত্তরটা আলাদা হবে। এটা বলেছে কার অর্থনীতির সংজ্ঞা, তো আদাম স্মিথের সংজ্ঞা। কিন্তু কে যক্ষের বাণী বলেছে আদাম স্মিথের সংজ্ঞাকে, তখন তোমাদের উত্তরটা আলাদা হয়ে যাবে। তখন উত্তরটা তোমাদের অর্থনীতি বইয়ের পেজ নাম্বার 28 দেখবে। তো এখানে লেখা আছে যে স্মিথের এই সংজ্ঞাটি, স্মিথ বলতে আদাম স্মিথের এই সংজ্ঞাটি পরবর্তীকালে সমাজবিজ্ঞানী কার্লাইল এবং রাস্কিন যক্ষের বাণী বলে সমালোচনা করেছেন। তো কে যক্ষের বাণী বলেছেন? তো নামগুলা হবে কার্লাইল এবং রাস্কিন দুইজন। ঠিক আছে? কিন্তু কার যদি বলে, তো এটা হবে আদাম স্মিথের। ঠিক আছে? কার্লাইল এবং রাস্কিন যে যক্ষের বাণী বলেছেন। দুটো জিনিস মনে রাখবে তোমরা, প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে। এরপর দেখো, আর এগুলা তোমার দরকার এতটা নেই, যেটা দরকার হবে এটা বলবো প্রথম ইউনিট টেস্টের জন্য। এখন দেখো, এটা দেখো। হ্যাঁ, বলছে একটি বিত্তীয় বর্ষে সমস্ত উৎপাদিত দ্রব্য, মানে একটা বিত্তীয় বর্ষ মানে কি? বিত্তীয় বর্ষ শুরু হয় তোমার প্রত্যেক বছরের 1 এপ্রিল থেকে। ঠিক আছে? 1 এপ্রিল থেকে, আর শেষ হয় আহ, 30 মার্চ। ঠিক আছে? নেক্সট বছরের ঠিক আছে? যেমন তোমাদের স্কুল বর্তমান শুরু হচ্ছে 1 এপ্রিল থেকে প্রত্যেক বছরের নতুন সেশন, আর শেষ হচ্ছে 31 মার্চে। ঠিক আছে? তো এরকম বিত্তীয় বর্ষ। এখন বলেছে বিত্তীয় বর্ষের সমস্ত উৎপাদিত দ্রব্য বা সেবা সামগ্রী মুদ্রামূলকে কি বলা হয়? তো এটা কি হবে? এটা তোমাদের হবে রাষ্ট্রীয় আয়। একটি বিত্তীয় বর্ষে সমস্ত উৎপাদিত দ্রব্য বা সেবা সামগ্রী মুদ্রামূল্যকে রাষ্ট্রীয় আয় বলে। এটা তোমাদের অর্থনীতির বইয়ে আছে কোশ্চেন, যে রাষ্ট্রীয় আয় কি। তো তোমরা এখান থেকে নিশ্চয়ই শিখে নিবে রাষ্ট্রীয় আয় কি। ঠিক আছে? তোমাকে কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, তোমরা রাষ্ট্রীয় আয় কি এটা শিখে নেবে। সব কোশ্চেন একটু আগে বলেছিলাম, অর্থনীতি বই বার করলে তোমরা এখানে দেখবে মাথা পিছু আয়ের সূত্র দেখেছিলাম। এ দেখো রাষ্ট্রীয় আয় কাকে বলে, ওইটার মধ্যে তোমরা পড়লে জিনিসটা বুঝবে। এখানে অপশন দিয়ে দিয়েছে, তো সমস্ত জিনিসটা বুঝবে যে দ্রব্য এবং সামগ্রীর মধ্যে রাষ্ট্রীয় আয় বলে। ঠিক আছে? এরপরে দেখো, আহ, এখন এই প্রশ্ন দেখো, বলছে কোন গণতান্ত্রিক দেশগুলোতে বিরোধী দলের ভূমিকা অতি সবল? তো বিরোধী দলের ভূমিকা সবল, এটা হবে যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন, এই দুইটা রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা সবল। এরপর দেখো, নিম্নে দেওয়া কোনটি ভূমিকম্প এবং আগ্নেয়গিরির মতো আভ্যন্তরীণ প্রক্রিয়াগুলোর জন্য দায়ী? তো আভ্যন্তরীণ প্রক্রিয়ার জন্য দায়ী, এটা একটু আগেও পেয়েছিলাম, ফলক বিবর্তন। ঠিক আছে? তো এগুলো ইম্পর্টেন্ট ছিল, তোমাদের দেখে নিও, আর এগুলো দরকার নেই। এরপর দেখো লাস্টের দিকে, ভারতের প্রথম আঞ্চলিক রাজনৈতিক দল কোন রাজ্যে গঠন হয়েছিল? তো তোমরা জানো প্রথম আঞ্চলিক রাজনৈতিক দলের নাম কি? নামটা ছিল DMK। হ্যাঁ, দ্রাবিড় মুন্নাত্রা কাজাগম, ফুল ফর্মটা জানা নেবে। আর গঠন হয়েছিল 4টা অপশনের মধ্যে। DMK কোথাকার পার্টি? তামিলনাড়ুর পার্টি। ঠিক আছে? তামিলনাড়ু হবে। এরপর দেখো নেক্সট, তিনি একজন ইংরাজ নাবিক ছিলেন এবং 1850 খ্রিস্টাব্দে জলপথে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। তিনি কে? তো 1580 খ্রিস্টাব্দে জলপথে পৃথিবী প্রদক্ষিণ করা প্রথম ইংরাজ নাবিকের নাম কি? ইনডাইরেক্টলি জিজ্ঞাসা করতে পারে। এটা হবে ফ্রান্সিস ড্রেক। ঠিক আছে? ইতিহাসে 1 নম্বর পাঠে ফ্রান্সিস ড্রেক, এটা মনে রেখে নেবে তোমরা। এরপর দেখো, এগুলো তোমাদের দরকার নেই। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন বলেছি, লাস্টের প্রশ্নটা, যে নিচে কিছু রাজনৈতিক দলের নাম দেওয়া আছে, এগুলো গঠন অনুসারে শুদ্ধক্রমে বসাও। ঠিক আছে? গঠনের সাল অনুসারে, মানে কোনটা কোন সালে গঠন হয়েছিল। যেমনি এখানে স্বরাজ পার্টি বলেছে। আচ্ছা, স্বরাজ পার্টি কোন সালে গঠন হয়েছিল ওটা মনে রেখে নাও। 1922 সালে। কত সালে? 1922 সালে স্বরাজ পার্টি। কে কে স্বরাজ পার্টি মিলে গঠন করেছিলেন? দুজনের নাম বলে যারা গঠন করেছিলেন। তার নাম তোমরা রাজনীতি বইয়ে প্রথম চ্যাপ্টারে পাবে। এই দেখো, রাজনীতি 5 নম্বর চ্যাপ্টার এখানে আছে।
যে 1922 সালে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু নেতৃত্বে এই দলটি জন্ম করে। এই দলটি বলে স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি কোন সালে জন্মগ্রহণ হয়? 1922 সালে গঠন হয় বা জন্মগ্রহণ হয় কার নেতৃত্বে? চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু নেতৃত্বে। আর এটা ভারতবর্ষের চতুর্থ রাজনৈতিক দল। এটা মনে রাখে নেবে যে স্বরাজ পার্টি ভারতবর্ষের চতুর্থ রাজনৈতিক দল। ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল কোনটি? এটা হবে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই যে এটা 1885 সালে যেটা গঠন হয়েছিল। ঠিক আছে? জাতীয় কংগ্রেস 1885 সালে। এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস। এরপর সেকেন্ড ছিল মুসলিম লীগ, যেটা 1906 সালে গঠন হয়েছিল মুসলিম লীগ। তৃতীয় দলটা হবে হিন্দু মহাসভা, 1916 সালে যেটা গঠন হয়েছিল। সবগুলো মনে রাখে নেবে। 1916 আর 1922 সালে এটা হয়েছিল স্বরাজ পার্টি বা স্বরাজ দল। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরুর নেতৃত্বে হয়েছিল, মনে রাখবে। ঠিক আছে? তো এক্সট্রা কোশ্চেন তোমাকে বলে দিলাম। ঠিক আছে? হ্যাঁ। এরপরে ভারতীয় কমিউনিস্ট পার্টি তোর আগে বলেছিলাম 1924 সালে। ঠিক আছে? একটু আগে দেখেছিলে তোমরা। এই রাজনীতি বইও আছে এখানে। কমিউনিস্ট বা বামপন্থী দল বলতে পারো এটাকে। 1924 সালে হয়েছিল বামপন্থী দল, ভারতীয় সাম্যবাদী দল এটাকে বলে। ঠিক আছে? আচ্ছা। তো এই প্রশ্নটা বলেছিল যে মানে সাজাতে ক্রম অনুযায়ী, মানে যেটা আগে গঠন হয়েছে আগে, যেটা পরে এটা পরে। তো তুমি সালগুলা যদি মিলাও, ভারতীয় জাতীয় কংগ্রেস হবে 1885। ঠিক আছে? ভারতীয় কমিউনিস্ট পার্টি এটা হবে কত? 1900 কত পেলাম জানি, ভারতীয় 1924 সাল। ঠিক আছে? 1924। আর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কার নেতৃত্বে গঠন হয়েছিল এটাও জেনে নাও। 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। সালটা মনে রাখবে 1876। আর সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় গঠন করেছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876। তো এই হিসাবে এখানে কত হবে? 1876। তো তুমি সিরিয়াল দেখো, তোমাকে বলেছিল প্রশ্ন যে 1 2 3 4 দেওয়ার পর তোমাকে প্রশ্ন বলেছে যে গঠনের সাল অনুসারে শুদ্ধ ক্রমে বসাও। মানে যেটা আগে হয়েছে এটা আগে রাখবো, যেটা পরে। সবচেয়ে আগে কোনটা হবে? তো 1900 মানে সরি, সবচেয়ে প্রথম হবে 1885, মানে ভারতীয় জাতীয় কংগ্রেস। সরি, প্রথম এটা হবে 1876 আগে আসে। প্রথম হবে এটা 1876, এরপর 1885 সিরিয়াল, এরপরে হবে 1922, এরপর 1924। ঠিক আছে? তো সিরিয়াল তোমরা এখানে মিলে নেবে। তারপরে দেখো আর কোশ্চেন কোনটা তোমাদের ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের দরকার নেই। হ্যাঁ, এটা দেখো, একজন অর্থনীতিবিদ দ্বারা রচিত কোন গ্রন্থে উল্লেখিত আছে যে মানুষের অভাব অসীম? মানুষের অভাব অসীম এটা কোন গ্রন্থে আছে? তো এটা এটা হবে এন এসে অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স। এটা স্যামুয়েলসনের, ঠিক আছে, সংজ্ঞা। এন এসে অন দ্য নেচার অ্যান্ড, সরি, লভিল রায়ান্সের আমার মনে হয়। ঠিক আছে? এটা লভিল রায়ান্সের সংজ্ঞা। আচ্ছা, এটা আমরা ইকোনমিক্স বই এখন তোমাদের অর্থনৈতিক বইয়ে দেখে নিব যেটা অভাব বলে কে বলেছেন। একটু ভিডিওটা লম্বা হতে পারে কিন্তু তোমরা দেখে নিবে, নিশ্চয়ই তোমাদের কাজে আসবে। দেখো তোমরা এটা দেখবে। হ্যাঁ, এই যে বলেছে মানুষের অভাব অসীম, প্রশ্ন এটাই বলেছে কিন্তু অভাব অসীম। লাস্টে বলেছে না যে মানুষের অভাব অসীম, এটা কে বলেছেন, কোন অর্থনীতিবিদ? আর সংজ্ঞা দিয়েছে 4টা। তো অসীম যেটা হবে না, মানুষের অভাব অসীম, এটা হবে এইটা, এই যেটা এন এসে অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমি, যেটা লায়ন রবিন্স দিয়েছিলেন। ঠিক আছে? তো এটা এন এসে, এই সি নাম্বারটা হবে লায়ন রবিন্স। তো এইগুলো কিছু ছিল প্রশ্ন, তোমরা দেখে নিবে। ফ্রেন্ডস, আরও কিছু কোয়েশ্চেন, যেমন ভারতের কোন স্থানে ভাস্কো ডা গামা প্রথম পদার্পণ করেছিলেন? তো ভাস্কো ডা গামা কালিকট বন্ধুরা, এটা আমি আগেও কোয়েশ্চেন একটু আগে বললাম। ভারত পরিষদ আইন ড্যাশ সালে প্রণয়ন করা হয়েছিল? তো ভারত পরিষদ আইন 1861 সালে হবে। ঠিক আছে? আর ভারত সরকার আইন ছিল 1935। ঠিক আছে? 1861 হবে ভারত পরিষদ আইন, মনে রাখবে। 1861 ভারত পরিষদ আইন। তারপর দেখো এগুলা তোমার সিলেবাসে হিসাবে ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট নেই, তো এগুলো আমি করছি না। যেগুলো দরকার হবে এগুলো আমি তোমাদেরকে এখন বর্তমানে করাবো। ঠিক আছে? তারপর দেখো এটা এটা ভূগোলের প্রশ্ন। ইনসেলবার্গ, এটা দুইটা ড্যাশ দিয়ে, মানে এটা, ঠিক আছে, ইনসেলবার্গের সঙ্গে বাতাসের সম্বন্ধ আছে, তো দ্রামলিনের সঙ্গে কার সম্বন্ধ হবে? ঠিক আছে? তো দ্রামলিন যেটা হয় এটার সঙ্গে হিমবাহের সম্পর্ক হবে, মনে রাখবে। দ্রামলিনের সঙ্গে হিমবাহ হবে যদি ইনসেলবার্গ বাতাসের সঙ্গে হয়। ঠিক আছে? দ্রামলিন হিমবাহ আর ইনসেলবার্গ বাতাস, মনে রাখবে, সঙ্গে সম্বন্ধ, তাদের রিলেশন আছে। তারপরে নিচে দেওয়া কোনগুলো বাহ্যিক কারণের উদাহরণ যা ভূপৃষ্ঠে নতুন অবয়ব সৃষ্টি করে? এখানে বাহ্যিক এর বাহ্যিকের উদাহরণ বলছে। দেখো সূর্যের উত্তাপ, এটা বাহ্যিক হবে। নদীও বাহ্যিক হবে। ঠিক আছে? ফলক বিবর্তন, এটা আভ্যন্তরীণ হবে, কারণ এটা ভূমিকম্প ফলক বিবর্তন হলে হয়, এটা প্রক্রিয়া একটা পেয়েছিলাম আমরা। বাতাসটা এটা বাহ্যিক হবে। আগ্নেয়গিরি এটা বাহ্যিক হবে না, এটা আভ্যন্তরীণ কারক হবে। তো এটা 3টা হবে, মানে সূর্যের উত্তাপ, ফলক বিবর্তন, মানে সূর্যের উত্তাপ, বাতাস, নদী, মানে 1 2 আর 4 হবে অপশন। দেখো অপশন 1 2 4 ডিতে আছে, এবিসিডি যেটা দেওয়া আছে। ঠিক আছে? এরপরে দেখো যেটা দরকার হবে এটা আমি এখন করে দেবো, তোমরা আগে আমি বলে দিচ্ছি কোনটা দরকার আছে। হ্যাঁ, এটা দেখো, নিচে দেওয়া কোন দেশে দ্বিদলীয় ব্যবস্থা আছে? তো 4টা অপশন দেখো। ভারতে তো বহুদলীয়, দ্বিদলীয় হবে না। ইউএসএ, হ্যাঁ ইউএসএ আছে দ্বিদলীয়। চীন তো একদলীয়। পাকিস্তান বহুদলীয়। ভারত পাকিস্তান বহুদলীয়, বাকি চীন একদলীয়। এখানে দ্বিদলীয় বলেছে, তো ইউএসএ ইউকে এগুলা হয় দ্বিদলীয়। ঠিক আছে? ইংল্যান্ড এগুলা। তারপরে
কোন সালে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে প্রথম মোর্চা সরকার গঠিত হয়? মানে মোর্চা সরকার কোন সালে গঠন হয়? তো এটা 1977 সালে, ঠিক আছে? কার নেতৃত্বে জিজ্ঞেস করে তীরও পেয়ে গেলে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে, মানে কে গঠন করেন মোর্চা সরকার, তার নামও পেয়ে গেলে মোরারজি দেশাই, বা কার নেতৃত্বে? মোরারজি দেশাইয়ের নেতৃত্বে, ঠিক আছে? 1977 সালে মনে রাখবে। এরপরে ভারতীয় জাতীয় কংগ্রেস, সরি, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি? দেখো, ভারতের প্রথম রাজনৈতিক দল বলেনি। যদি বলতো ভারতের প্রথম রাজনৈতিক দল, তবে বলতাম ভারতীয় জাতীয় কংগ্রেস, যেটা 1885 সালে গঠিত হয়েছিল। কিন্তু এখানে দল না, সংগঠন বলেছে। তো সংগঠন যদি বলে তো এটা হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ঠিক আছে? যেটা একটু আগে বলেছিলাম তোমাদের 1876 সালে গঠন হয়েছিল, ঠিক আছে? আর 1885 হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস, এটা ভারতের প্রথম রাজনৈতিক দল। কিন্তু সংগঠন বললে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। কার নেতৃত্বে হয়েছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তার নেতৃত্বে গঠন হয়েছিল, এটা মনে রেখে নিবে। এইগুলো দেখো, নিচের প্রশ্ন দেখো, বলছে নিচের মধ্যে কোনটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য? তো এটা তোমাদের 2 মার্কের প্রশ্ন আসতে পারে। রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলি দেখো। তো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হবে যে তার সংগঠন থাকতে হবে, সংগঠন। এরপরে ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা থাকতে হবে। আর জাতীয় স্বার্থের প্রতি সম্মান। এই 3টা হবে জাতীয় রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। বাকিগুলো হবে না। জনমত গঠন করা এটা রাজনৈতিক দলের কাজ, এটা বৈশিষ্ট্য না। তোমাদেরকে আমি বইয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা যাতে বই থেকে ডাইরেক্ট শিখে নাও, কারণ ইম্পর্টেন্ট আছে। এখানে বৈশিষ্ট্য জিজ্ঞাসা করেছে। দেখো, বৈশিষ্ট্য আর কাজ দুইটা আলাদা জিনিস। তো পেজ নাম্বার 3 দেখবে যদি রাজনৈতিক বই, তো এখানে আছে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। দেখো কী কী: সংগঠন, নীতি আদর্শ এবং পরিকল্পনা, ঠিক আছে, শিখে নিবে। এরপরে ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা, জাতীয় স্বার্থের প্রতি সম্মান, এটা 4টা হচ্ছে তোমাদের বৈশিষ্ট্য। আর যদি কাজ বলে, কাজটাও তোমাকে শিখতে হবে, যে কোনো একটা এক্সাম আসতে পারে। কাজ বলে রাজনৈতিক দলের প্রধান কাজ এই 4টা: জনমতকে রাজনীতি শিক্ষা প্রদান করা, জনগণের মনে রাজনীতির সজাগতা বৃদ্ধি করা, জনমত গঠন করা, জনমতকে সুগঠিত রূপ দেওয়া, ঠিক আছে? তো এগুলো তোমরা শিখে ফেলবে। এরপরে দেখো, এখানে বলছে বৃষ্টির জল এবং সূর্যের তাপ কোন ধরনের বস্তুর উদাহরণ? তো দেখো, বৃষ্টির জল আর সূর্যের তাপ এটা হবে মুক্ত বস্তু। কারণ সূর্য আর কেউ কিনতে পারবে না, এটা সবার লাগে অ্যাভেলেবল আছে, সবার লাগে এটা আছে। বৃষ্টির জলও, ঠিক আছে, মুক্ত বস্তু, এটা ফ্রি গুড বলে, ফ্রি, ফ্রি থেকে তোমার মনে রাখতে পারবে। এবার দেখো, এদের মধ্যে, সরি, এটা যে জায়গায় বস্তু ক্রয় বিক্রয় হয় সেই জায়গাকে ড্যাশ বলে। তোমরা বাজারে বস্তু কিনি বা বেচি, ঠিক আছে? তো যে জায়গায় বস্তু ক্রয় বিক্রয় হয়, যে জায়গায় বস্তু ক্রয় বিক্রয় মানে কিনা বেচা হয়, তাকে বাজার বলে, ঠিক আছে? এটা তোমরা জানোই। এবার দেখো, এদের মধ্যে কে কল্যাণ ভিত্তিক অর্থনীতিকে জনপ্রিয় করেননি বলেছে? মানে করেননি মানে বাকি 3জন করেছে, একজন করেননি। তো কল্যাণকামী অর্থনীতিকে জনপ্রিয় করেননি, এটা হবে আদাম স্মিথ, তিনি করেননি, ঠিক আছে? বাকিরা করেছে। অমর্ত্য সেন, হ্যাঁ, এটাও আসতে পারে যে কল্যাণকামী অর্থনীতিকে জনপ্রিয় কে করেছেন। তো অপশন যদি অমর্ত্য সেন থাকে তো এটাও তুমি কারেক্ট করবে। ফ্রেন্ডস, বলছে 1916 সালে প্রতিষ্ঠা হওয়া তৃতীয় ভারতীয় রাজনৈতিক দল কোনটি? তো তৃতীয় ভারতীয় রাজনৈতিক দল কোনটি? আমি একটু আগে তোমাকে সিরিয়াল বলেছিলাম। প্রথম 1885 ভারতীয় জাতীয় কংগ্রেস, 1906 মুসলিম লীগ, তৃতীয় 1916 সালে হয়েছিল হিন্দু মহাসভা। অপশন হবে হিন্দু মহাসভা, ঠিক আছে? 1916 সালে। অর্থবিজ্ঞানের পরিভাষা নিচের কোন বিকল্পটি মানুষের অভাব বা প্রয়োজন পূরণ করতে সক্ষম? এটা হবে উপযোগিতা। তো অর্থবিজ্ঞানের কোন বিকল্পটি মানুষের অভাব বা প্রয়োজন পূরণ করতে সক্ষম? তো অভাব পূরণ করতে এটা উপযোগিতা হবে। এরপর দেখো, অর্থনীতি বিজ্ঞানের কোনটি শাখা ব্যক্তি বা ব্যক্তিগত প্রতিষ্ঠানের অর্থনৈতিক আচরণগুলো স্বতন্ত্রভাবে আলোচনা করেছে? তো সেই শাখাটার নাম হবে অর্থবিজ্ঞান, ঠিক আছে? তো অর্থনীতি বিজ্ঞানের কোন শাখা ব্যক্তি বা ব্যক্তিগত প্রতিষ্ঠানের অর্থনৈতিক আচরণগুলো স্বতন্ত্রভাবে আলোচনা করে? এটা হবে অর্থবিজ্ঞান। আনসার অর্থবিজ্ঞান লিখে দিবে, হয়ে যাবে। এরপর দেখো, আহ, পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ কোনটি? এটা হবে ভারতবর্ষ। পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটা? গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, ঠিক আছে? আর ভারতবর্ষ আয়তন অনুযায়ী পৃথিবীতে 7ম স্থানে, মনে রাখবে, 7ম স্থানে আয়তন অনুযায়ী, ঠিক আছে? আর জনসংখ্যা অনুযায়ী 1 নম্বর, প্রথম। এরপর দেখো, ভারতবর্ষের ইতিহাসে কোন বামপন্থী দল প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? এটা বলেছিলাম, ভারতীয় সাম্যবাদী দল, এটা প্রথম বামপন্থী দল। এটা 1924 সালে স্থাপনা হয়েছিল, এটা মনে রাখবে, একটু আগে বলেছিলাম। এটা বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড, এটা এত দরকার নাই, তবু জানলে তুমি জেনে নেবে, এটা 0.21%। এটা তোমার সিলেবাসে, মানে এটা 2 নম্বর পার্ট থেকে দিয়েছে, এমনি বলে দিলাম, 0.21% কার্বন ডাই অক্সাইড থাকে বায়ুমণ্ডলে। এরপর দেখো, ফোর্ট উইলিয়াম কি? 1 নম্বর পার্ট থেকে ইতিহাস। তো কলিকাতা বাণিজ্য কেন্দ্রটির নাম হলো ফোর্ট উইলিয়াম, ঠিক আছে? আর এটা কলকাতা বাণিজ্য কেন্দ্রটির নাম ফোর্ট উইলিয়াম কে রেখেছিলেন? তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে, এটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ওই দেখো, পেজ নাম্বার 5 যদি দেখো, ইতিহাস বইয়ের 5, এখানে লেখা আছে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের সম্মানে কলকাতা বাণিজ্য কেন্দ্রটির নাম ফোর্ট উইলিয়াম রাখা হয়, ঠিক আছে? ফোর্ট উইলিয়াম কি বললে তুমি বলে দিবে যে কলকাতা বাণিজ্য কেন্দ্রটির অন্য নাম ফোর্ট উইলিয়াম। এরপর আরও বলে দিবে, যদি পারো বা পুরোটা লিখে দিবে লাইনটা, যে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের সম্মানে কলকাতা বাণিজ্য কেন্দ্রটির নাম রাখা হয়েছিল ফোর্ট উইলিয়াম। বাস, এটা লিখে দিলে আরও সুন্দর হবে উত্তরটা, ঠিক আছে? যদি এটা ভুলে যাও তখন তুমি খালি লিখে দিবে কলকাতা বাণিজ্য কেন্দ্রটির নাম, তখন ওইটা হবে, ঠিক আছে? লিখতে পারলে পুরোটা লিখবে, পেজ নাম্বার 5 আছে ইতিহাস বইয়ে। এরপর দেখো, ভারতে প্রথম ভারতীয় প্রশাসনিক সেবা পদবি লাভ করেন কে? এটা সত্যেন্দ্রনাথ ঠাকুর, এটা আগে পেয়েছিলাম। আর যদি এটা ভারতে না বলে যদি আমাকে বলে অসমে, তখন কি হবে? এটা আনন্দরাম বড়ুয়া হবে, ঠিক আছে? এটা মনে রেখে নেবে। এরপর দেখো, 2 মার্কের প্রশ্ন আছে,
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কোথায় এবং কখন বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল? তো তোমরা যদি মনে রাখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া ভারতের ৩টা জায়গায় বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল। আর এই জিনিসটা এখানে বড় প্রশ্ন আরেকটা আছে, দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে ভারতের ৩টি মূল স্থানে বাণিজ্য কেন্দ্র স্থাপন, তো এটাও বাণিজ্য কেন্দ্র, এটাও বাণিজ্য কেন্দ্র। তো কয়টা স্থানে? ৩টা হবে। তো এই অ্যান্সারটা এখান থেকে তুমি পেয়ে যাবে। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কোথায় এবং কখন, তো এই ৩টে স্থানে। তো তুমি এরকম লিখবে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ৩টি স্থানে, এই যেটা ৩টি স্থানে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল। এরপরে লিখে সেগুলোর নাম হলো বলে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় পাবে। তুমি ইতিহাস বইয়ে এগুলো পাবে উত্তর, বাণিজ্য কেন্দ্রের নাম কোথায় কোথায় স্থাপন করেছিল। দেখো, তো সবচেয়ে প্রথম তোমরা ইতিহাস বই বার করে পেজ নাম্বার 5-এ দেখে নিবে, দাগিয়ে নিবে যেটা আমি বলছি। তো 3টা বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল তারা। সবচেয়ে প্রথমটা ছিল তোমাদের এইটা 1611 খ্রিস্টাব্দে, ঠিক আছে, মছলিপট্টনমে, ঠিক আছে। মছলিপট্টনম তোমরা জানো, এই জায়গাটা আমরা পেয়েছিলাম প্রথম বাণিজ্য কেন্দ্র, ব্রিটিশরা এখানে করেছিল, ইংরেজরা। তো প্রথম স্থানটা মছলিপট্টম, সালটা লিখে দিবে 1611 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আর পুরা পারলে পুরা লিখবে গোলকোন্ডা রাজ্যের সুলতানের অনুমতি নিয়ে। যদি ভুলে যাও তো খালি লিখে দেবে 1611 খ্রিস্টাব্দে মছলিপট্টম 1 নম্বর। রোমান 2 লিখবে 1636 খ্রিস্টাব্দে, 1611 পরে 1636 খ্রিস্টাব্দে কোথায়? আরামগাঁওয়ে, ঠিক আছে, দ্বিতীয় বাণিজ্য কেন্দ্র। 3টা ছিল তো, তো প্রথমটা 1611 খ্রিস্টাব্দে মছলিপট্টনম, দ্বিতীয় 1636 খ্রিস্টাব্দে আরামগাঁওয়ে, আর তৃতীয়টা তোমার হবে নিচের দিকে দেখো, তৃতীয়টা এখানে পাবে 1690 খ্রিস্টাব্দে, তুমি লিখে দিবে কলকাতায়, ঠিক আছে, কলকাতায় কি লিখবে? 1690 খ্রিস্টাব্দে কলকাতায় লিখে দিবে, হয়ে যাবে কাম, ঠিক আছে। আর কলকাতার কোন কোন জায়গা বললে ব্র্যাকেটে লিখে দেবে, কলকাতার কালীঘাট, সুতানুটি এবং গোবিন্দপুর নামে 3টি স্থানে, ঠিক আছে। আর যদি না পারো তো 1690 খ্রিস্টাব্দে কলকাতা লিখে দেবে, তবু হয়ে যাবে, কারণ এই 3টা স্থান পড়ে গিয়ে কলকাতা হয়েছিল, ঠিক আছে, মানে কলকাতায় এই নাম দেওয়া হয়েছিল এই 3টা, এই যে কালীঘাট, সুতানুটি, গোবিন্দপুর, তো এটা লিখে দিবে। এরপরে আর কি প্রশ্ন আছে দেখো, বলছি উপকূল বলতে কি বুঝো? পৃথিবীর উপকূল ভাগের সর্বমোট দৈর্ঘ্য কত? এটা ভূগোল বই আছে তোমাদের, ভূগোল বইয়ে উপকূল বলতে কি বুঝো আর সর্বমোট দৈর্ঘ্যটা আমরা এমসিকিউ পেয়েছিলাম। তো উপকূল বলতে কি বুঝো, ভূগোল বই বার করে পেজ নাম্বার 14 দেখে নিবে, এখানে আছে পেজ নাম্বার 14-এ উপকূল বলতে কি বুঝো আছে দেখো। তো বলছে মহাদেশ এবং মহাসাগরের সংযোগস্থল একটি বক্ররেখার মতো, এই রেখাকে উপকূল রেখা বলে, ঠিক আছে। তো উপকূল রেখা বলে, এটা রেখা বলেছিল না উপকূল বলেছিল, উপকূল, উপকূল বলতে কি বুঝো বলেছিল, ঠিক আছে। তো এটাই উপকূল রেখা বা উপকূল না, না, উপকূলটা উপরে আছে, সরি, উপকূল এখানে আছে, এই দেখো। হ্যাঁ, পৃথিবীর উপরিভাগের এক বৃহৎ অংশ, মানে প্রায় 71% সাগর মহাসাগর। তো পৃথিবীর উপরিভাগের এক বৃহৎ অংশ সাগর মহাসাগর, এর পাড় বা তীরকে উপকূল বলে, এটা বলে দিবে। এটা ছাড়াও এটা তো উপকূল রেখা আছে, এটাও শিখে নিবে, কিন্তু উপকূল এটা পৃথিবীর উপরিভাগের এক বৃহৎ অংশ, কত অংশ? 71% সাগর মহাসাগর, এর পাড় বা তীরকে উপকূল বলে, ঠিক আছে। আর উপকূল রেখার দৈর্ঘ্য, তো এটা লিখে নেবে, পৃথিবীর উপকূলের সর্বনিম্ন দৈর্ঘ্য প্রায় 0.5 নিযুত কিলোমিটার, ঠিক আছে। এটা একটা অপশনও পেয়েছি তোমরা, মানে এমসিকিউ। তারপরে আলফ্রেড মার্সেল কোন গ্রন্থে, সরি, এরপর আগে রাজনীতি দলের প্রধান কার্যের উল্লেখ করো। তো এটা একটু আগেই বলেছিলাম, রাজনীতি দলের প্রধান কার্য, ঠিক আছে। তো দেখো রাজনীতি দলের প্রধান কার্য আবার দেখিয়ে দিয়েছি তোমাকে, রাজনীতি বইয়ে আছে। রাজনীতি দলের বৈশিষ্ট্য আর কার্য 2টা আছে, তো তোমরা পেজ নাম্বার 4 রাজনীতি বইয়ে পাই যাবে কার্য, ওই দেখো কার্য, প্রধান কার্য, এই 4টা কাজ শিখে নিবে, ঠিক আছে। 2 মার্কের জন্য 4টা পয়েন্ট লিখতে হবে, 2 মার্কের জন্য আধা আধা করে 4টা, 2 মার্ক, ঠিক আছে, 4টা শিখে নিবে। বৈশিষ্ট্য বললে আমি বলেছিলাম বৈশিষ্ট্যও শিখিয়ে নিবে, বৈশিষ্ট্য এক্সাম আসতে পারে। তো এই 4টা, ঠিক আছে, এই 2টা, আর পরে পেজে আর 2টা বৈশিষ্ট্য কার্য 2টা শিখে নিবে। এরপরে দেখো কি বলছে, বলছে বাইমন আলফ্রেড মার্সেল কোন গ্রন্থে এবং কখন অর্থনীতির সংজ্ঞা দিয়েছিলেন? আলফ্রেড মার্সেল তার কোন গ্রন্থে এবং কখন অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন? তো আলফ্রেড মার্সেলের গ্রন্থটার নাম তোমরা অর্থনীতি বার করো বই, এই পেজ নাম্বার 28-এ পাই যাবে, পেজ নাম্বার 28-এ পাবে। তো আলফ্রেড মার্সেল, এখানে দেখো, আলফ্রেড মার্সেল তার 1890 সালে প্রকাশিত গ্রন্থ প্রিন্সিপাল অফ ইকোনমিক্সে অর্থনীতির কল্যাণভিত্তিক সংজ্ঞাটা দিয়েছিলেন। তো 1890 সালে প্রকাশিত গ্রন্থের নাম কি? প্রিন্সিপাল অফ ইকোনমিক্সে, ঠিক আছে, কল্যাণভিত্তিক সংজ্ঞাটা দিয়েছিলেন, মনে রাখবে। এটা গেল উত্তর। তারপর দেখো সংযুক্ত সরকার, সরি, লর্ড বেন্টিংয়ের সমাজ সংস্কার, এটা লর্ড বেন্টিং না, তোমরা লর্ড বেন্টিং না শিখে লর্ড ক্যানিংটা শিখে নেবে। এই যে বইয়ের প্রশ্ন আছে তোমাদের ইতিহাস বই খুব সুন্দর করে দেওয়া আছে, এটা লর্ড ক্যানিংয়ের 2টি প্রধান সংস্কারের অনুশীলনী প্রশ্ন আছে, লর্ড ক্যানিংয়ের 2টি প্রধান সংস্কার। তো লর্ড ক্যানিংয়ের 2টি প্রধান সংস্কার তোমরা নিশ্চয়ই লিখেছো খাতায়, লিখে থাকো, এখান থেকে শিখে নিবে। আর যদি না লিখে থাকো তো তোমাদেরকে বলে দিচ্ছি, বইয়ে উত্তর পাবে পেজ নাম্বার 14, পেজ নাম্বার 14-এ উত্তর পাই যাবে লর্ড ক্যানিংয়ের 2টি প্রধান সংস্কার। ততটা এভাবে লিখবে যে লর্ড ক্যানিং 2টা প্রধান সংস্কার হলো বলে, রোমান 1 লিখবে এটা, যে লর্ড ক্যানিং শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য পুডের শিক্ষা সংস্কার কর্মসূচি ভারতে প্রবর্তন করে এবং প্রত্যেক প্রদেশে একজন সচিবের অধীনে শিক্ষা বিভাগ চালু করেছিলেন, এটা 1 নম্বর। আর রোমান 2 এটা লিখবে যে লর্ড ক্যানিং সেনাবাহিনীর ক্ষেত্রে কিছু সাংগঠনিক পরিবর্তন করেছিলেন, বিভিন্ন জাতি এবং বিভিন্ন ধর্মাবলম্বী নিজেটা সৈনিককে একত্রিত করে একটি মিশ্রিত ভারতীয় সেনাবাহিনীর ইউনিট গঠন করেছিলেন,
এটা লিখে নিবে, ঠিক আছে? এই দুটো পয়েন্ট লিখলে হয়ে যাবে তোমার। এরপর দেখো বড় প্রশ্ন আছে, তোমরা এটা শিখে নিবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে ভারতের 3টি মূল স্থানে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছে? এটা বড় প্রশ্ন, এটা এখন ডিসকাস করা যাবে না, অনেক বড় হয়ে যাবে। ভবিষ্যৎ পরিবর্তন, এটা ভূগোলে আছে। বায়ুমণ্ডল কাকে বলে? এটা সেকেন্ড চ্যাপ্টার, এটা দরকার নেই। সংযুক্ত সরকার বলতে কী বোঝায়? রাজনীতি বই পেয়ে যাবে। মোর্চা সরকার বলতে কী বোঝায়? সংযুক্ত মোর্চা সরকার একই জিনিস। কোন পরিস্থিতিতে সংযুক্ত সরকার গঠন হয়? তো কোন পরিস্থিতিতে, এটা আমি বলে দিচ্ছি, এটা 1 মার্কের। মানে যখন কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায় না, যখন কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায় না, তখন অনেক দল মিলে, এক বা তার বেশি দল মিলে যে সরকার গঠন করে, ঠিক আছে? মানে সরকার গঠন করে, এই পরিস্থিতিতে সংযুক্ত সরকার গঠন হয়। সংযুক্ত সরকার কোন পরিস্থিতিতে হয় বলবে? যখন কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায় না, ঠিক আছে? তখন সংযুক্ত সরকার গঠন হয়। আর বলতে কি বুঝো এটা তোমরা লিখে নিবে, বইতে শিখেছো নিশ্চয়ই। এরপরে বাকি প্রশ্ন দেখো, অর্থনৈতিক কোন সংখ্যা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কেন? এটা তোমরা অর্থনৈতিক বইয়ে পাবে খুঁজলে। এরপরে মোর্চা সরকারের 2টা গুণ 2টা দোষ, এটা 4 মার্ক আছে, 2 এটা পয়েন্ট শিখতে পারো। গণতন্ত্রে বিরোধী রাজনীতি দলের ভূমিকা, এটাও বইয়ে পেয়ে যাবে তোমরা। এইগুলা তোমরা দেখে নিবে। অসংখ্য আকৃতি রোধ কি? সিপাহী বিদ্রোহের ফলাফল, ঠিক আছে? দেখো ভূগোল বইয়ে তোমরা পেজ নাম্বার 18 দেখবে তো পাবে। একটা জিনিস এটা এক্সট্রা জিজ্ঞেস করতে পারে যে 1897 সালে অসমে বড় ভূমিকম্প হয়েছিল, মনে রাখবে। আর সেই ভূমিকম্পের ফলে একটা হ্রদ সৃষ্টি হয়েছিল, ঠিক আছে? একটা বিলের সৃষ্টি হয়েছিল, বিলের নাম কি? চান্ডুবি বিল। তো চান্ডুবি বিল কত সালে ভূমিকম্পে সৃষ্টি হয়েছিল? এটা গুয়াহাটিতে অবস্থিত, অসমে। 1897 সালের ভূমিকম্পে, মনে রাখবে, চান্ডুবি বিল, ঠিক আছে? আর 1897 পরে এক ধরনের বড় ভূমিকম্প অসমে 1950 সালে হয়েছিল। এটা অত দরকার নেই, তবু তোমরা এটা জানে রাখাটা ভালো, ঠিক আছে? তো দেখো তোমরা ভূগোল বইয়ে পেজ নাম্বার 9 পাবে যে বদ্বীপ সৃষ্টি করা কয়টা নদীর নাম। দেখো বদ্বীপ, এই যে বদ্বীপ, যেটাকে ডেল্টা বলে ইংলিশে, তার শেপটা ত্রিভুজের মতো থাকে, ডেল্টা, ঠিক আছে? বদ্বীপ বলে। এটা কয়টা বদ্বীপ যেটা নদীর মোহনায়, মানে নদীর মুখে সৃষ্টি হয়, এগুলোর নাম কি কি? গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, নীল নদী, মিসিসিপি নদী ইত্যাদি, ঠিক আছে? এগুলা বদ্বীপ সৃষ্টি করে, মনে রাখবে। তো বদ্বীপ সৃষ্টি করা কয়েকটি নদীর নাম। তো দেখো ইনসেলবার্গ কি? এটা পেজ নাম্বার 11 পাবে তোমরা উত্তরটা। ইনসেলবার্গ কি? এটা হবে, দেখো, ইনসেলবার্গের অর্থ হলো দ্বীপের মতো একা একলা পাহাড় বা পর্বত। তো ইনসেলবার্গ কি? এটা জার্মান শব্দ, জার্মানি শব্দ, মনে রাখবে, একটু পেয়েছিলাম। ইনসেলবার্গ এর অর্থ হলো দ্বীপের মতো একা একলা পাহাড় বা পর্বত, ঠিক আছে? তো এটা মনে রাখবে। আর ইয়ারদাংটাও শিখে নিবে এটা পারলে। ইয়ারদাং হলো এক ধরনের ভূভাগ যেখানে দীর্ঘ শিরা এবং অগভীর সুদীর্ঘ গর্তের বা খাঁজের সমন্বয় ঘটে। এটাও পারবে, কিন্তু ইনসেলবার্গটা বেশি ইম্পর্টেন্ট। দ্বীপ এইটা পাবে এখানে পেজ নাম্বার 7 এ ভূগোল বইয়ে। এখানে লেখা আছে গুয়াহাটিতে অবস্থিত দীপর বিল। দীপর বিল কোথায় অবস্থিত? গুয়াহাটি, আসামে আছে। যেখানে অনেক ধরনের পাখি, এই দেখো পরিভ্রমী বা পরিযায়ী পাখি, মানে অনেক জায়গা থেকে পাখিরা ঘুরে এখানে আসে, স্থান নেয়, ঠিক আছে? এটা দীপর বিল আছে, মনে রাখবে, গুয়াহাটিতে। দেখো নদীর কার্যকে কয় ভাগে ভাগ করা যায়? পেজ নাম্বার 5 এ ভূগোল বইয়ে পাবে। নদীর কার্যকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। খনন বা ক্ষয় কার্য, পরিবহন কার্য, অবক্ষেপণ বা স্তূপীকরণ কার্য। এটা নদীর খনন কার্য, ঠিক আছে? নদীর কার্য কয় ভাগে ভাগ হয়ে আসতে পারে? 3 ভাগ। নামগুলো যদি আসে 2 মার্ক দিবে, লিখে দিবে। খনন বা ক্ষয় কার্য, পরিবহন, অবক্ষেপণ বা স্তূপীকরণ কার্য। পেজ নাম্বার 12 এ আছে গ্রাফ কি? গ্রাফ কয় ধরনের ও কি কি? তো এটা এখান থেকে উত্তর পেয়ে যাবে যে হিমবাহ, এখান থেকে উত্তর, হিমবাহ বরফ ছাড়াও অন্য অনেক পদার্থ বয়ে আনে। এভাবে বয়ে আনা বরফ ছাড়া অন্য পদার্থগুলো সামগ্রিকভাবে গ্রাফ বলে। তো গ্রাফ কাকে বলে পেয়ে গেলে 1 মার্কের জন্য। আর গ্রাফ কয় প্রকার বললে? গ্রাফ বা মরেন, গ্রাফের অন্য নাম মরেন কিন্তু। 4 প্রকার: পার্শ্বগ্রাফ, ভূমিগ্রাফ, মধ্যগ্রাফ এবং প্রান্তগ্রাফ। এটা মনে রেখে নিবে। এক্সট্রা কোয়েশ্চেন দেখো পেজ নাম্বার 16 তোমরা খুলবে তো পেয়ে যাবে। দাগিয়ে নিও, যেগুলো বলছি দাগিয়ে নিও, পেজও বলে দিচ্ছি জন্য। আর্থিক বিকেন্দ্রীকরণ প্রস্তাব, প্রশ্ন আসবে এমসিকিউ। আর্থিক বিকেন্দ্রীকরণ প্রস্তাবটি কে আরম্ভ করেছিলেন? ঠিক আছে? তো এটা বলবে লর্ড মেয়ো, ঠিক আছে? লর্ড মেয়ো হবে আর্থিক বিকেন্দ্রীকরণ প্রস্তাব, ঠিক আছে? এরপরে দেখো ইতিহাস বই কি কি শিখলাম লাস্টে, এগুলো কিছু ইম্পর্টেন্ট আছে, দেখে নিবে এগুলো থেকে। যে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স নামের ইংরেজ বণিক 1909 খ্রিস্টাব্দে আগ্রায় সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তো ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের সঙ্গে কার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন? কোন আহোম রাজার সঙ্গে? জাহাঙ্গীর, তার নাম। 1909 খ্রিস্টাব্দে সাক্ষাৎ করেছিলেন। আর এটাই ছিল আগ্রা ইংরেজের প্রথম পদার্পণ। প্রশ্ন করতে পারে যে আগ্রায় ইংরেজরা প্রথম পদার্পণ কোন সালে করে? তো বলবে 1909 খ্রিস্টাব্দে। আর সে সময় আহোম রাজা কে ছিলেন? জাহাঙ্গীর ছিলেন। কে করেছিলেন পদার্পণ? নাম কি ছিল? উইলিয়াম হকিন্স, ক্যাপ্টেন, যে ইংরেজ ছিল একজন, ঠিক আছে? তো এটা আগ্রা, আগ্রা মানে উত্তরপ্রদেশের একটা শহরের নাম আগ্রা, ঠিক আছে? এটা মনে রাখবে। এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট ফারুক শেয়ারের কাছ থেকে সমগ্র ভারতবর্ষে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করার অনুমতি লাভ করেছিল। তো সমগ্র পুরো ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার অনুমতি কোথা থেকে নিয়েছিল তারা? ফারুক শেয়ারের নেতৃত্ব থেকে, মুঘল সম্রাট ফারুক শেয়ার থেকে, ঠিক আছে? মনে রাখবে। এরপরে দেখুন একটা, রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনকে বিয়ে করে যৌতুক হিসাবে মুম্বাই শহরটি লাভ করেছিল। তো কোন শহরটি লাভ করেছিল রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনকে বিয়ে করে? তো মুম্বাই শহরটি, মনে রাখবে, ঠিক আছে?
আর রাজা দ্বিতীয় চার্লস ছিল, পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনকে বিয়ে করে, মনে রাখবে। এরপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমি বলছি। তো ইতিহাস বই পেজ নাম্বার 7 তোমরা বার করে দাগিয়ে নিবে। মুঘল সম্রাট শাহ আলম ক্লাইভের সঙ্গে, ক্লাইভ বলতে রবার্ট ক্লাইভ, তো মুঘল সম্রাট শাহ আলম এবং রবার্ট ক্লাইভের মধ্যে একটা চুক্তি হয়, তার নাম হচ্ছে এলাহাবাদ চুক্তি। এলাহাবাদ, এদিকে উল্টাবে তো চুক্তি, এলাহাবাদ চুক্তি কত সালে হয়? 1765 সালে, ঠিক আছে, মনে রাখবে। 1765 সালে এলাহাবাদ চুক্তি কার কার মধ্যে হয় এলাহাবাদ চুক্তি? তো মুঘল সম্রাট শাহ আলম এবং রবার্ট ক্লাইভের মধ্যে, এবং ইংরেজ রবার্ট ক্লাইভের মধ্যে, ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে। এছাড়া আরেকটা মনে রাখবে যে ব্রিটিশরা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন প্রতিষ্ঠিত করে ভারতে? তো ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় 1600 খ্রিস্টাব্দে, মনে রাখবে, ঠিক আছে। ব্যবসা বাণিজ্য করার জন্য তারা স্থাপনা করেছিল ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে। তো এগুলো জিনিস তোমরা এক্সামে দেখে যাবে।